बनर्जी यहाँ पे आते हुए कलकत्ता एयरपोर्ट में भी उनकी छवि आप साफ देख सकते हैं। यहाँ पे वो नजर आ रहे हैं, अभिषेक बनर्जी बाहर निकलते नजर आ रहे हैं। आप देख रहे हैं अभिषेक बनर्जी अभी আপনাদের গ্রেফতার করা হতে পারে না। কেন সই চুরি করেছেন? ভাইপো কেন সই চুরি করেছেন? ভাইপো কেন সই চুরি করেছেন? ভাইপো লজ্জা করলো না সই চুরি করতে? ভাইপো অভিষেক বেরিয়েছে, লজ্জা করলো না সই চুরি করতে? দিনের বন্ধ না থেকে গেছে। ভাইপো এদিকে তাকান, ভাইপো এদিকে তাকান। বারবার সিআইডি লজ্জা কেন এলেন? চুরি করতে সিআইডি হাজিরা কেন এলেন? বারবার সিআইডি হাজিরা কেন এলেন? উত্তর দেন অভিষেক। ভাইপো ভাইপো উত্তর দেন। ভাইপো লজ্জা করলো চুরি করতে? অভিষেক জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অভিষেক ব্যানার্জিকে তো আপনারা সবাই চেনেন। বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, চাকরি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, বালি চুরি, পাথর চুরি। তারপরে রিসেন্ট যে দুটো অভিযোগ তার বিরুদ্ধে সিআইডি তদন্ত চলছে আর কি, সিআইডি তদন্ত করছে। পরপর 3বার তাকে সমন পাঠানো হয়েছিল সই চুরি, লেটেস্ট, এটা হচ্ছে লেটেস্ট। আরও তার বিরুদ্ধে অন্যান্য যে ডাকাতি, চুরি ইত্যাদি ইত্যাদি যা রয়েছে। তো সই চুরির অভিযোগে তাকে সিআইডি 3বার তলব করেছিল। ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্ট প্রত্যেকটা রাজ্যেই থাকে, পশ্চিমবঙ্গেও রয়েছে। মানে এরা একদম খুব পেশাদার একটা গোয়েন্দা সংস্থা, রাজ্যের গোয়েন্দা সংস্থা। তো 3বারই ভাইপো যায়নি। তো ভাইপো গিয়েছিল ইন্ডি জোটের বৈঠকে, সেখানে যোগ দিয়েছিল পিসির সঙ্গে, এবং তারপরে রাহুল গান্ধীর সঙ্গে সে বৈঠক করেছে। এবং কিছু একটা জোট ঘোট হোক আর মার্চ করা হোক, কিছু একটা চলছে, যেটা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে রাহুল গান্ধীর সঙ্গে তার একটা ছবি তৃণমূল কংগ্রেসের যে ওয়েবসাইট রয়েছে, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেখানে পোস্ট করা হয়েছে। এবং এই ভাইপো কিন্তু, আপনারা অনেকে জানেন কিনা জানি না, চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন। চার্টার্ড ফ্লাইট মানে ব্যাপারটা হচ্ছে, মানে ধরুন আপনারা সারা জীবনে কয়েকবার যারা বাইরে যাই আর কি, বিভিন্ন শহরে যাই, বিভিন্ন কাজে যাই, বা কেউ বেড়াতে যাই, দেখেছেন ফ্লাইটের ভেতরে একটা টিকিট আমরা কাটি, বা আমাদের পরিবারের লোকেদের জন্য টিকিট কাটি। আর ভাইপোর যে টিকিটটা কাটা হয়, সেটা গোটা ফ্লাইটের সমস্ত সিট বুক করে নেওয়া হয়। মানে ভালো করে বুঝুন, আরেকবার বলছি, চার্টার্ড ফ্লাইট মানে হচ্ছে গোটা ফ্লাইটের মালিকানা তার, গোটা ফ্লাইটে। মানে 200, 500, 600, 800 যত আসনই থাকুক না কেন, যত জনের জন্যই সিট বরাদ্দ থাক না কেন, সে ফার্স্ট ক্লাস হতে পারে, ইকোনমি ক্লাস হতে পারে, সমস্ত গোটা বিমানটা একজন লোকের। সেটা হচ্ছে এই ভাইপো। ভাইপো যখন দিল্লি যায়, ভাইপো যখন দুবাই যায়, ভাইপো যেখানেই যাক, আমেরিকা যাক, যেখানেই যাক, বা দিল্লি থেকে ফিরুক, এই যে দিল্লি থেকে ভাইপো ফিরল কলকাতায়, যে কথাগুলো আপনারা শুনলেন, এগুলো তো সোনারই ছিল, এগুলো আনএক্সপেক্টেড একদমই নয়, অত্যন্ত প্রত্যাশিত। এবং আজকে কিন্তু আর ডিমটা পড়েনি। মানে কয়েকদিন আগে যেটা ডিম খেতে হয়েছে, হলুদ হয়ে গিয়েছিল, চট থাপ্পড় টুকটাক খেতে হয়েছিল, পাথরও উড়ে এসেছিল, আজকে বিমানবন্দরে ভাইপোর উদ্দেশ্যে কোনো ডিম উড়ে যায়নি। এবং ভাইপোর একটা প্রাইভেট প্লেনের পাশাপাশি প্রাইভেট তো কিছু আর্মি রয়েছে, প্রাইভেট আর্মি। মানে কি, মানে ভাড়া করা কিছু লোককে পয়সা দিয়ে তাদেরকে চারিদিকে ভিড় তৈরি করে রাখা হয়। এর আগে ভোটের প্রচারে গিয়েও যা দেখা যেত,
ভোট শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে কথা দেওয়া হয়েছে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমার কাছে যা টাকা রয়েছে সবাইকেই যে মাসের শেষে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা তাদেরকে দেওয়া হবে। পুরোপুরি জালিয়াতি কেস। তো সেই জালিয়াত আমরা যখন এই ভিডিও তৈরি করছি এই মুহূর্তে সিআইডির জেরার সামনে একদম টেবিলে মুখোমুখি, গোয়েন্দাদের মুখোমুখি, পুলিশ অফিসারদের মুখোমুখি, সেই কথাটায় যাব। তার আগে চার্টার্ড ফ্লাইটটা আপনারা ভালো করে বুঝে নিলেন যে নিজস্ব কেনা ফ্লাইট বলতে যা বোঝায়। মানে ধরুন আপনি যাবেন কোথাও, ধরুন নিউ জলপাইগুড়ি নামার পরে দার্জিলিং যাচ্ছেন বা গ্যাংটক যাচ্ছেন, একটা গাড়ি ভাড়া করলেন, ছোট একটা গাড়ি, 3000 টাকা 4000 টাকা যাই হোক একটা নিল। আর একটা ফ্লাইট ভাড়া করতে হলে কোটি কোটি টাকা, আমার কোনো আইডিয়া নেই, আমাকে জেনে বলতে হবে কত কোটি টাকা, মানে কোটি কোটি, কত কোটি হবে তার কোনো ইয়ত্তা নেই। মানে একটা লোক যাবে বা আসবে তার জন্য তার চার্টার্ড ফ্লাইট লাগে, ভাবতে পারেন? মানে অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমি মুখে গালাগাল বা অসাংবিধানিক এইসব শব্দ আনবো না আর মুখে, আমি ঠিক করেছি। তো একটা লোক শুধুমাত্র তার পরিচয় সে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, আর কি পরিচয়, 542 জন এমপির মধ্যে সে একজন এমপি, মানে সাংসদ, লোকসভার সাংসদ। তার যে অনুচরেরা তাদেরকে তো হাফ প্যান্ট পরিয়ে, ডিম খেতে খেতে, চড়কিল খেতে খেতে, কোমরে দড়ি দিয়ে বা হ্যান্ডকাপ পরে রাস্তায় ঘুরতে হচ্ছে। আজকে হয়েছে ফলতায় যে নিজেকে পুষ্পা বলে দাবি করত, সেই পুষ্পা মানে তার নাম হচ্ছে জাহাঙ্গীর খাঁ। সেই জাহাঙ্গীর খানকে তো আজকে হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি দিয়ে পুলিশ রাস্তায় রাস্তায়, ফলতার রাস্তায়, অবশ্যই ফলতার রাস্তায় তাকে পায়চারি করিয়েছে লোককে দেখানোর জন্য। এটার একটা সামাজিক একটা গুরুত্ব রয়েছে অবশ্যই। মানে এক সময়ের ত্রাস, এক সময়ের অত্যাচারী, এক সময়ের একদম ভয়ঙ্কর একটা ক্রিমিনাল, তাকে লোককে দেখাতে হবে দেখো আইনের কাছে, আইনের সামনে সবাই নতজানু হয়ে তাকে ভিক্ষে চাইতে হয় আইনের কাছে সব কটাকে শায়েস্তা করে দেওয়া হয়। এটা বোঝানোর জন্য এই ফর্মুলাটা পুলিশ সম্ভবত প্রয়োগ করছে। এই যে বিভিন্ন ক্রিমিনালদের ধরছে, তাদেরকে ধরে পায়চারি করাচ্ছে, কাউকে খালি পায়, কাউকে চপ্পল পরিয়ে, আর হাফ প্যান্ট বেশিরভাগই, স্যান্ডো গেঞ্জি কারো কারো পরা, কারো কারো মাথা নেড়া করিয়ে দিচ্ছে স্থানীয় মানুষ। তো এই যে ক্ষোভটা, এতে করে সাধারণ মানুষের একটা আস্থা ফেরে। মানে এটা একটা ট্যাকটিক্স বলতে পারেন, এটা একটা পুলিশের পলিসি বলতে পারেন, যে মানুষের যে পুলিশের ওপর থেকে আস্থাটা চলে গেছে, যে পুলিশ বোধহয় কাউকে ধরবে না, কিছু করবে না, যাতে করে আইনের ওপরে সবার আস্থা বাড়ে, যাতে সবাই আস্থাশীল হয়, শ্রদ্ধাশীল হয়। এই কারণেই পুলিশ সম্ভবত এটা করছে। পুলিশের তরফে অবশ্য কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, এটা আমাদের ব্যাখ্যা। এবারে ভাইপোকেও কি তাহলে এরকম হাফ প্যান্ট পরিয়ে বা আন্ডার গার্মেন্টস পরিয়ে বা চপ্পল পরিয়ে বা খালি পায়ে দড়ি কোমরে বেঁধে বা হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় ঘোরানো হবে? দেখুন, সব ঠিকঠাক থাকলে তা নিশ্চয়ই হবে। এখন আইনের যে রক্ষা কবচগুলো ভাইপো পেয়ে গেছে, আগামী 2 সপ্তাহ তাকে অ্যারেস্ট করা যাবে না। তবে তার যে জালিয়াতির নথি, মানে যে নথিতে করে সে লিখে দিয়েছিল, ভাইপো লিখে দিয়েছিল যে সমস্ত এমএলএ, মানে 80 জন বিধায়ক তৃণমূলের, সবার সম্মতিক্রমে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা আর ইত্যাদি ইত্যাদি, কাকে ডেপুটি লিডার ফিডার করা হবে, করে যেটা 9 তারিখে জমা দেওয়া হয়েছিল রাজ্য বিধানসভার স্পিকারের কাছে, রথীন্দ্র বোসের কাছে, সেখানে তো সে জালিয়াতি করেছিল। পরে তৃণমূলেরই বিধায়করা কমপ্লেন করেন বিধানসভায় যে আমরা উপস্থিতি ছিলাম না, এই যে সইগুলো দেখছেন এগুলো আমাদের সই নয়। তারপরে সেটা কমপ্লেন হয় হেয়ার স্ট্রিট থানা থেকে সেটা যায় স্বরাষ্ট্র দপ্তরে, মুখ্যমন্ত্রীর পরামর্শে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তদন্তভার এখন সিআইডি নিয়েছে, এবং সেই সিআইডির ভবানী ভবনে ভাইপো গিয়ে এই মুহূর্তে গোয়েন্দাদের সামনে মুখোমুখি কাঁদো কাঁদো ভাবে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। ভাইপো যেখানে থাকে কালীঘাটে, সেখান থেকে ভবানী ভবনের দূরত্ব কাছাকাছি, মিনিট 5 লাগে। একদম আলিপুরে আপনারা জানেন, যেখানে আবার জেলা পরিষদের বিভিন্ন নথি লোপাট করে দেওয়ার জন্য আগুন কেউ লাগিয়েছিল না আগুন লেগেছিল, সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার হেডকোয়ার্টার জেলা পরিষদ, সেখানে বেশ কিছু নথি উধাও হয়ে গেছে। তো এবারে ভাইপোর বিরুদ্ধে কিন্তু একটা সিআইডি তদন্ত না, আর একটা সিআইডি তদন্ত শুরু হয়ে গেছে। মানে শুধুমাত্র সই জাল, যে জালের জন্য, যে কেসে এই মুহূর্তে ভাইপো, আমরা যখন এই ভিডিওটা তৈরি করছি, বিমানবন্দর থেকে বেরিয়ে সে প্রথমে বাড়িতে এসেছিল, তারপরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হোক বা একটু ফ্রেশ ট্রেশ হয়ে হোক,
সে তো একদম রাস্তায় যখন যাচ্ছিল সে একদম সিনেমার মতো তার সিকিউরিটিরা, এরপর থেকে নিশ্চয়ই কলকাতা পুলিশ এটা নজর রাখবে, ট্রাফিক পুলিশ নিশ্চয়ই নজর রাখবে। এইভাবে তো যাওয়া যায় না, মানে আমি আপনি গাড়িতে যাব আর তার বাইরে কাউকে এভাবে দাঁড় করিয়ে রাখবো। কে তুমি লাটের বাট, কে তুমি লাটের বাট যে তোমার ওইভাবে গেটের সামনে দুটো করে সিকিউরিটি দাঁড়িয়ে থাকবে? আর ভাড়া করা লোকজনকে শুধুমাত্র বিমানবন্দরে নয়, যেখানে আলিপুরে ভবানী ভবনে যেখানে সিআইডির হেডকোয়ার্টার, সেখানেও কিছু ভাড়া করা লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ভাইপোর নামে জয়ধ্বনি দিয়েছে যাতে করে পচা ডিম না ছুটে আসে, যাতে করে চোর চোর স্লোগানটা বেশি না শোনা যায়, যাতে করে সংবাদ মাধ্যমের একটা সাহসী অংশ, সংবাদ মাধ্যমের যারা সাহসী রিপোর্টার সাংবাদিক, তারা তো বিমানবন্দরেই প্রশ্ন করেছিল যে ভাইপো চুরি কেন করলে, ভাইপো কেন চুরি করলে, উত্তর দাও, উত্তর দাও ভাইপো। ভাইপো কোনো উত্তর দেয়নি, চুপচাপ মুখটা কাঁচুমাচু করে, মুখটা একদম লাল হয়ে গিয়েছিল। একটা লালটুস ছেলে, বিরাট পয়সা থাকলে খাওয়া দাওয়া পোশাক আশাক তাদের তো অন্যরকম হয়, তখন তাদের স্কিনের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো সে তারপরে কোনো রকমে পালিয়ে গিয়ে এসেছিল, পালিয়ে এসে বিমানবন্দর থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে কালীঘাটে তার বাড়িতে যায়, এবং কালীঘাটের বাড়ি থেকে হাইকোর্ট বলে দিয়েছিল যে সন্ধে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে জেরার মুখোমুখি হতেই হবে, হতেই হবে, হাইকোর্টের নির্দেশ। তিনবার তুমি যাওনি, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও খান, এইবারে ওই ফাঁদে পড়েছে আর কি, ঘুঘু ফাঁদে পড়েছে এবং জালিয়াতকে ধরা হয়েছে, জালিয়াতকে ধরা হয়েছে। এবারে যেটা বলছিলাম যে উস্কানিমূলক একটা মন্তব্য করেছিল না ভাইপো, আপনাদের মনে আছে? জালে যে জালিয়াত ধরা পড়বে সেটা নিয়ে আপনারা কোনো সংশয় রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না, সব জালিয়াতি জালে ধরা পড়বে। এবং এটাও কিন্তু জালে ধরা পড়ারই মতো। ভাইপো তো তার জেরাটাই এড়িয়ে যাচ্ছিল, আজকে তো তাকে ধরেছে একাকে, ওই সব লোকজন ভাড়া করা লোকজনকে নিয়ে যাওয়া হয়নি। এরপরে আবার একটা কেস আসছে, আবার কোন কেসটা আসছে বলুন তো? যেটা ওই যে ডিজে বাজাবো, কার বাবার ক্ষমতা আছে দেখে নেবো, তারপরে আপনার ফলতায় জাহাঙ্গীর বলেছিল, মানে যে জাহাঙ্গীরকে এখন আন্ডারগার্মেন্টস পরিয়ে হাঁটানো হচ্ছে, জাহাঙ্গীর বলেছিল শ্মশান করে দিতে, আমি ভোটের রেজাল্ট বেরোনোর পরে মানে 4ঠা মের পরে এখানে শ্মশান করে দেব, বেশ কিছু লোক হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, তাদেরকে পোড়ানোর ব্যবস্থা করতে হবে। ডাইরেক্ট থ্রেট, ডাইরেক্ট থ্রেট, কবর বলেনি কিন্তু। শব্দটা আপনারা ইতিমধ্যে এর মানেটা নিশ্চয়ই বুঝে গেছেন। শ্মশান করে দেব মানে কি? শ্মশান শুধুমাত্র হিন্দুদেরই হয়, মুসলিমদের তো হয় না। তার মানে কি মুসলিমদের বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুদের পেটাবো, পিটিয়ে সেই শ্মশানে তাদেরকে চিতা জ্বালিয়ে দেবো, এই কথাটাই তিনি বলেছেন। এবং এটার বিরুদ্ধেই একটা এফআইআর হয়েছে বিধাননগরে। বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তারা এটার তদন্তভার তারপরে গিয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের হাত ঘুরে, এটারও এখন সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে এখানেই কি শেষ? তৃণমূল দলের মধ্যে ভাইপো বিরোধী একটা হাওয়া এখন বইছে, কেউ ভাইপোকে সহ্য করতে পারছে না, সেটা নাটক করে হোক, যাত্রা করে হোক, আর সত্যি হোক মিথ্যা হোক, এটা লোকে বলছে, মানে কিছু এমএলএ বলছে, কিছু এমপি বলছে। আজকে হঠাৎ করে বিরাট কালীঘাটের ঘনিষ্ঠ একজন এমপি, বিরাট ঘনিষ্ঠ, সে কি বললো একটুখানি শুনে নিন। কল্যাণ ব্যানার্জি পরিষ্কার করে বলে দিলেন, আমি আর ভাইপোর কেস লড়বো না, এবং ভাইপো যদি ওই পদে থাকে আমি ভাই আর তৃণমূলে নেই, আমি দিদিকে বলে দেবো যে ভাইপোকে সরাও অথবা আমাকে রাখো, হয় আমাকে রাখো অথবা ভাইপোকে রাখো, না হলে আমি নেই। কি বলছেন ছোট্ট করে শুনে নিন, ছোট্ট করে। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যা আমরা করতে কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেস্ট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচাস থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম।
আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল। বন্ধুরা শুনলেন তো কল্যাণ ব্যানার্জি কি বললেন। তিনি দাবি করলেন যে পশ্চিমবঙ্গের মধ্যে তিনি সবচেয়ে বেশি সৎ। এ ব্যাপারে ভাই আমাদের কোনো মন্তব্য নেই, মানে সেটা আপনারাও জানেন, একটা বাচ্চা ছেলেও জানে যে কল্যাণ ব্যানার্জি কি আর কি নয়। তো আসল কথাটা হচ্ছে তিনি যেটা বললেন, আমি দিদিকে বলবো যে ভাইপোকে নিয়ে যদি থাকে তাহলে আমি নেই। মানে একদম মানে সেই ঘরের মধ্যে, এমনিতে বাইরের মারপিট তো চলছেই, একদম ঘরের মধ্যে হাতাহাতি চলছে, চুলোচুলি চলছে। কি বলবেন এটাকে? কল্যাণ এদের তো সব আমরা যেটা মনে করেছিলাম কি, যে চোর কুড়াল বা কল্যাণ ব্যানার্জি বা এই ধরনের যে লোকগুলো, মদনদা, হ্যাঁ মদন মিত্র আর কি, তো এই লোকগুলো থাকবে, সেখানেও ধস নেমে গেছে। আর ভাইপো 2 সপ্তাহ পরে অ্যারেস্ট হয়ে যাবে, মানে আইনি দিক রয়েছে। তো আমরা বলেছিলাম এবং আপনারাও অনেকে বলেছিলেন এই শুনছি ভোটের আগে থেকে শুনছি কবে হবে কবে হবে। এখন তার তো একটা সঠিক সময় থাকে, মানে ফল পাকলে সে এমনি পড়ে যায় আর কি, তাকে জোর করে পাকানোর মানে হয় না, জোর করে ছেঁড়ার মানে হয় না। আর একটা নতুন কেসে তো জড়িয়েছে, এখন একটু অপেক্ষা করুন। আর রাস্তাঘাটে এই যে সংবাদ মাধ্যমও বলছে ভাইপো কেন চুরি করলে, এরকম শুনেছেন কখনো? কখনো শোনা যায়নি। এই ভাইপো কখনো ভেবেছিল কি অবস্থা ছিল? মানে আপনারা তো দূর থেকে দেখেছেন, আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আমরা খুব কাছ থেকে দেখেছি, মানে Z+-এর চেয়েও আরো 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 বাড়তি সমস্ত সিকিউরিটি, কি ভয়ঙ্কর, 20টা 30টা করে গাড়ি, তার মানে কনভয়ের মধ্যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, কনভয়ের মধ্যে জ্যামার যাচ্ছে, পাশে দাঁড়িয়ে মোবাইলে আপনার নেট থাকতো না। এই ভাইপো যা ট্রিটমেন্ট পেত। এখন তার টাকা আছে, নিজের টাকায় চার্টার্ড ফ্লাইটে চড়ছে বটে, কিন্তু যখন সে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে তখন তাকে পাবলিকের চোর চোর আর ডিম ডিম ছেড়ে দিলেও সংবাদ মাধ্যমের চোর চোরটাও শুনতে হচ্ছে। সংবাদ কর্মীরাও, সাংবাদিকরাও, রিপোর্টাররাও তাকে চোর চোর বলে সম্বোধন করছে। এটা তো এড়াতে পারছে না। বন্ধুরা আজকের কন্টেন্ট কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। এখনকার মতো আমরা এই কন্টেন্ট এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।